হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল RTFS এডুকেশন। আজকের সাবজেক্টটি হলো ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটি কনস্টিটিউশনের প্রথম ভিডিও। তাহলে শুরু করা যাক আজকের প্রথম চ্যাপ্টার দিয়ে। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, ভারতীয় রাজনীতি এবং সংবিধান। প্রথম পয়েন্ট, ইন্ডিয়া হ্যাজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন হুইচ ওয়াজ ইনঅ্যাক্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ইনঅ্যাক্টেড মানে হচ্ছে প্রণীত হয়েছিল, আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে হচ্ছে গণপরিষদ। তাহলে ভারত হচ্ছে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান, আর যেটা কিনা গণপরিষদ দ্বারা প্রণীত হয়েছিল। সেকেন্ড পয়েন্ট, উইথ দ্য এক্সেপশন অফ দ্য ইউনাইটেড কিংডম, অলমোস্ট অল ডেমোক্রেটিক কান্ট্রিজ পজেসেস এ রিটেন কনস্টিটিউশন। তাহলে ডেমোক্রেটিক কান্ট্রিজ মানে হচ্ছে গণতান্ত্রিক দেশগুলি। তাহলে উইথ দ্য এক্সেপশন অফ দ্য ইউনাইটেড কিংডম মানে কি, ইউনাইটেড কিংডম বাদে। অলমোস্ট অল ডেমোক্রেটিক কান্ট্রিজ মানে হচ্ছে বেশিরভাগ গণতান্ত্রিক দেশগুলিতে পজেসেস এ রিটেন কনস্টিটিউশন। তাহলে বেশিরভাগ গণতান্ত্রিক দেশগুলিতে কিন্তু লিখিত সংবিধান রয়েছে। থার্ড পয়েন্ট, ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন 26th November 1949। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে হচ্ছে গণপরিষদ। তাহলে ভারতীয় সংবিধান গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল কত সালে? 26শে নভেম্বর 1949 সালে। 4 নম্বর পয়েন্ট, ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইনটু ফুল অপারেশন উইথ ইফেক্ট ফ্রম 26th January 1950। তাহলে কেম ইনটু ফুল অপারেশন মানে কার্যকর করা হয়। তাহলে ভারতীয় সংবিধান প্রথম কার্যকর করা হয় কত সালে? 26শে জানুয়ারি 1950 সালে। নেক্সট পয়েন্ট, দ্য কনস্টিটিউশন অ্যাজ অরিজিনালি অপটেড হ্যাড 22 পার্টস, 395 আর্টিকেলস অ্যান্ড 8 শিডিউলস। মানে যখন ভারতীয় সংবিধান প্রথম গ্রহণ করা হয় তখন সেই সংবিধানে 22টা অংশ ছিল, 395টি আর্টিকেল ছিল এবং 8টি শিডিউলস ছিল। শিডিউলস মানে সময়সূচি বা তফসিলি। 6 নাম্বার পয়েন্ট, at present the Indian constitution has 25 parts, 448 articles and 12 schedules। মানে বর্তমানে ভারতীয় সংবিধানে 25টি পার্ট আছে, 448টি আর্টিকেল এবং 12টি শিডিউল আছে। নেক্সট পয়েন্ট, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 exercised the most profound influence in framing the Indian constitution। তাহলে বলছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এটা কি হয়েছিল? ভারতীয় সংবিধান গঠনে একটি বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল, কিংবা ভারতীয় সংবিধান প্রণয়নে একটি গভীর প্রভাব ফেলেছিল। পয়েন্ট নাম্বার 8, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ওয়াজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ ফেডারেশন অ্যান্ড পার্লামেন্টারি সিস্টেম। মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এটা কিসের উপর ভিত্তিতে হয়েছিল? প্রিন্সিপাল অফ ফেডারেশন মানে হচ্ছে যুক্তরাষ্ট্রীয়, অ্যান্ড পার্লামেন্টারি সিস্টেম মানে সংসদীয় ব্যবস্থা। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এটা কিসের উপর ভিত্তি করে হয়েছিল? যুক্তরাষ্ট্র এবং সংসদীয় ব্যবস্থার উপর ভিত্তি করে। পয়েন্ট নাম্বার 9, ওয়ারেন হেস্টিংস ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তাহলে বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিল ওয়ারেন হেস্টিংস। পয়েন্ট নাম্বার 10, দ্য সুপ্রিম কোর্ট ওয়াজ এস্টাবলিশড ইন কলকাতা ইন 1774 বাই রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্ট মানে হচ্ছে নিয়ন্ত্রণ আইন। তাহলে প্রথম সুপ্রিম কোর্ট কোথায় এস্টাবলিশড মানে প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতাতে। কত সালে? 1974 সালে। কোন আইনের দ্বারা? রেগুলেটিং অ্যাক্ট। নেক্সট পয়েন্ট, by virtue of the Government of India Act 1919, diarchy was introduced in India। তাহলে by virtue of Government of India Act মানে কি? ভারত সরকারের আইনের দ্বারা, যেটা কিনা 1919 সালে ডায়ার্চি ওয়াজ ইন্ট্রোডিউসড। ডায়ার্চি মানে হচ্ছে রাজতন্ত্র। তাহলে রাজতন্ত্র প্রথম চালু হয়েছিল ইন ইন্ডিয়া, ভারতে। নেক্সট পয়েন্ট, দ্য ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশনস কন্টেইনড ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 has been incorporated in the Constitution of India in the year 1950 as directive principles of state policy। তাহলে ভারত সরকারের আইন 1935 সেটার মধ্যে অন্তর্গত নির্দেশের যে উপকরণগুলো
সেটা ভারতীয় সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল 1950 সালে এবং সেটার নাম দেওয়া হয়েছিল ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। পয়েন্ট নাম্বার 13, the objective of the Montagu-Chelmsford reforms of 1919 was to establish diarchy in the provinces and the extension of provincial government। তাহলে মানে হলো দ্য অবজেক্টিভ অফ দ্য মন্টেগু-চেমসফোর্ড রিফর্মস মানে হচ্ছে সংস্কার। তাহলে মন্টেগু-চেমসফোর্ড রিফর্মসের যে অবজেক্টিভ মানে উদ্দেশ্যগুলো ছিল, যেটা কিনা 1919 ওয়াজ টু এস্টাবলিশ ডায়ার্চি মানে হচ্ছে রাজতন্ত্র। তাহলে প্রদেশে রাজতন্ত্র প্রতিষ্ঠাতা এবং প্রাদেশিক সরকারের সম্প্রসারণ। এক্সটেনশন মানে হচ্ছে সম্প্রসারণ, প্রভিন্স মানে হচ্ছে প্রদেশ। তাহলে মন্টেগু-চেমসফোর্ড রিফর্ম 1919 এটার লক্ষ্য কী ছিল? ওয়াজ টু এস্টাবলিশ ডায়ার্চি মানে রাজতন্ত্র প্রতিষ্ঠাতা বিভিন্ন প্রদেশে, অ্যান্ড এক্সটেনশন অফ প্রভিন্সিয়াল গভর্নমেন্ট মানে প্রাদেশিক সরকারের সম্প্রসারণ। পয়েন্ট নাম্বার 14, two independent states of India and Pakistan were created by the Indian Independence Act। তাহলে ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন। তাহলে দুটো স্বাধীন প্রদেশের গঠন হলো, একটা হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান। তাহলে দুটি স্বাধীন প্রদেশ যেটা কিনা ইন্ডিয়া এবং পাকিস্তান ওয়ার ক্রিয়েটেড মানে গঠন হলো বাই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট মানে ভারতীয় স্বাধীনতা আইনের দ্বারা। নেক্সট পয়েন্ট, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 was passed by the British Parliament to introduce diarchy in the provincial government। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ভারত সরকার আইন 1919 যেটা কিনা পাশ করানো হয়েছিল ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা। পার্লামেন্ট মানে হচ্ছে সংসদ। টু ইন্ট্রোডিউস ডায়ার্চি ইন দ্য প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তাহলে প্রদেশে রাজতন্ত্র প্রতিষ্ঠাতা করার জন্য। নেক্সট পয়েন্ট, দ্য মন্টেগু-চেমসফোর্ড রিপোর্ট ফর্মড দ্য বেসিস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। তাহলে মন্টেগু-চেমসফোর্ড রিপোর্ট এটা তৈরি হয়েছিল কিসের উপর ভিত্তি করে? ভারত সরকার আইনের দ্বারা ভিত্তি করে এই মন্টেগু-চেমসফোর্ড রিপোর্টটা গঠন করা হয়েছিল। নেক্সট পয়েন্ট, দ্য ইন্ডিয়ান লেজিসলেচার ওয়াজ মেড বাইক্যামেরাল ফর দ্য ফার্স্ট টাইম বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1919। তাহলে ইন্ডিয়ান লেজিসলেচার মানে হচ্ছে ভারতীয় আইনসভা, আর বাইক্যামেরাল মানে হচ্ছে দ্বিকক্ষ। তাহলে ভারতীয় আইনসভা প্রথম দ্বিকক্ষ বানানো হয়েছিল বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ভারতীয় আইন 1919 এর দ্বারা। পয়েন্ট নাম্বার 18, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ওয়াজ ডেসক্রাইবড বাই জওহরলাল নেহেরু অ্যাজ চার্টার অফ স্ল্যাভেরি। তাহলে যে ভারত সরকার আইন 1935 ডেসক্রাইবড মানে হচ্ছে ব্যাখ্যা করা। তাহলে ভারত সরকার আইন 1935 এটা জওহরলাল নেহেরু কী হিসাবে ব্যাখ্যা করেছিল? চার্টার অফ স্ল্যাভেরি মানে হচ্ছে দাসত্বের সনদ। চার্টার মানে হচ্ছে সনদ কিংবা দলিল। নেক্সট পয়েন্ট, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ওয়াজ দ্য বিগেস্ট সোর্স ফর দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তাহলে ভারতীয় সংবিধান গঠনের প্রধান উৎস ছিল দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট মানে ভারত সরকার আইন 1935। তাহলে ভারতীয় সংবিধান গঠনের প্রধান উৎস ছিল ভারত সরকার আইন 1935। পয়েন্ট নাম্বার 20, দ্য ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বেসড অন দ্য স্কিম প্রোভাইডেড ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তাহলে ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে বন্টন। তাহলে ভারতীয় সংবিধানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন কি করা হয়েছিল? ভারতীয় সরকার আইনে প্রদত্ত প্রকল্পের উপর ভিত্তি করে করা হয়েছিল। তাহলে কি বলছে? ভারতীয় সংবিধানে কেন্দ্রে ও রাজ্যের মধ্যে ক্ষমতার যে বন্টন সেটা ভারত সরকার আইনে প্রদত্ত প্রকল্পের উপর ভিত্তি করে করা হয়েছিল। নেক্সট পয়েন্ট, ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল ওয়াজ লর্ড ক্লাইভ। তাহলে বাংলার প্রথম গভর্নর ছিল হচ্ছে লর্ড ক্লাইভ। নেক্সট, লাস্ট গভর্নর অফ বেঙ্গল ওয়াজ ওয়ারেন হেস্টিংস। তাহলে বাংলার লাস্ট গভর্নর ছিল হচ্ছে ওয়ারেন হেস্টিংস। নেক্সট, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়াজ ওয়ারেন হেস্টিংস। তাহলে বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিল হচ্ছে ওয়ারেন হেস্টিংস। নেক্সট, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিল হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। পয়েন্ট নাম্বার 25,
লাস্ট গভর্নর জেনারেল অ্যান্ড ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া ওয়াজ লর্ড ক্যানিং। তাহলে শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া ভারতের কে ছিল? লর্ড ক্যানিং। পয়েন্ট নাম্বার 26, মোরলে মিন্টো রিফর্মস অ্যান্ড দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। তাহলে মোরলে মিন্টো রিফর্মস মানে হচ্ছে সংস্কার, এবং ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এটা কত সালে হয়েছিল? 1909 সালে। পয়েন্ট নাম্বার 27, মোরলে মিন্টো রিফর্মস রিকমেন্ডেড বাই দ্য দেন সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া লর্ড মোরলে অ্যান্ড দ্য ভাইসরয় লর্ড মিন্টো ওয়ার ইমপ্লিমেন্টেড বাই দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। তাহলে বলছে মোরলে মিন্টো সংস্কারের সুপারিশ করেছিলেন তৎকালীন যে সেক্রেটারি অফ স্টেট ছিলেন লর্ড মোরলে এবং ভাইসরয় লর্ড মিন্টো। সেটা কিসের দ্বারা বাস্তবিত করা হয়েছিল? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, মানে ভারতীয় কাউন্সিল অ্যাক্টের দ্বারা সেটা বাস্তবায়ন করা হয়েছিল 1909 সালে। পয়েন্ট নাম্বার 28, ডায়ার্চি অর ডুয়াল গভর্নমেন্ট ওয়াজ স্টার্টেড বাই লর্ড। তাহলে ডায়ার্চি অর ডুয়াল গভর্নমেন্ট মানে হচ্ছে দ্বৈত সরকার। তাহলে দ্বৈত সরকার কে চালু করেছিলেন? লর্ড ক্লাইভ। নেক্সট পয়েন্ট, সাইমন কমিশন ওয়াজ হেডেড বাই স্যার জন সাইমন, কনস্টিটিউটেড ইন নভেম্বর 1927 টু এনকোয়ার ইন্টু দ্য ওয়ার্কিং অফ দ্য অ্যাক্ট অফ 1919। তাহলে সাইমন কমিশনের প্রধান ছিলেন হচ্ছেন স্যার জন সাইমন, কনস্টিটিউটেড ইন নভেম্বর 1927। কনস্টিটিউটেড মানে হচ্ছে গঠন করা হয়েছিল, তাহলে নভেম্বরের 1927 সালে গঠন করা হয়েছিল। টু এনকোয়ার ইন্টু দ্য ওয়ার্কিং অফ দ্য অ্যাক্ট অফ 1919। তাহলে 1919 সালের আইনের কাজ সম্পর্কে অনুসন্ধান করার জন্য এই সাইমন কমিশন গঠন করা হয়েছিল। নেক্সট পয়েন্ট, ক্রিপস মিশন 1942, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, এ মেম্বার অফ দ্য ব্রিটিশ ক্যাবিনেট, came with a draft declaration on the proposals of the British government। তাহলে ক্রিপস মিশন 1942 সালে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, এ মেম্বার অফ দ্য ব্রিটিশ ক্যাবিনেট, ব্রিটিশ ক্যাবিনেট মানে হচ্ছে মন্ত্রিসভা, তাহলে স্ট্যাফোর্ড ক্রিপস একজন ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য ছিলেন। কেম উইথ এ ড্রাফট ডিক্লারেশন অন দ্য প্রপোজালস অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, মানে ব্রিটিশ সরকারের প্রস্তাবে একটি খসড়া ঘোষণা নিয়ে এসেছিলেন। Next point, in March 1946, Lord Attlee sent a cabinet mission to India consisting of 3 cabinet ministers, namely Lord Patrick Lawrence, Sir Stafford Cripps and Mr. A.V. Alexander। তাহলে মার্চ 1946 সালে লর্ড এটলি সে ইন্ডিয়াতে ক্যাবিনেট মিশন পাঠালেন। সেই ক্যাবিনেট মিশনের 3 জন মেম্বার ছিল, তাদের নাম হচ্ছে লর্ড প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপ এবং মিস্টার এভি আলেকজান্ডার। পয়েন্ট নাম্বার 32, দ্য অবজেক্ট অফ দ্য মিশন ওয়াজ টু হেল্প ইন্ডিয়া অ্যাচিভ ইটস ইন্ডিপেন্ডেন্স অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যান্ড সেট আপ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তাহলে এই ক্যাবিনেট মিশনের যে উদ্দেশ্য ছিল সেটা হলো টু হেল্প ইন্ডিয়া অ্যাচিভ ইটস ইন্ডিপেন্ডেন্স অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তাহলে এই ক্যাবিনেট মিশনের প্রধান উদ্দেশ্য ছিল ইন্ডিয়া মানে ভারত যাতে স্বাধীনতা পায়, এবং টু সেট আপ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এবং একটি গণপরিষদের গঠন করা। পয়েন্ট নাম্বার 33, দ্য প্ল্যান ফর ট্রান্সফার অফ পাওয়ার টু দ্য ইন্ডিয়ানস অ্যান্ড পার্টিশন অফ দ্য কান্ট্রি ওয়াজ লেড ডাউন ইন দ্য মাউন্টব্যাটেন প্ল্যান। তাহলে দ্য প্ল্যান ফর ট্রান্সফার অফ পাওয়ার্স টু দ্য ইন্ডিয়ান্স মানে কি ভারতীয়দের হাতে ক্ষমতা তুলে দেওয়া, অ্যান্ড পার্টিশন অফ দ্য কান্ট্রি এবং দেশভাগ, তাহলে ভারতীয়দের হাতে ক্ষমতা তুলে দেওয়া এবং দেশভাগ, এটা মাউন্টব্যাটেন প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এবার তাহলে কিছু কমিটি এবং তাদের চেয়ারম্যানদের একটা লিস্ট দেখে নেওয়া যাক। কমিটি অন দ্য রুলস অফ প্রসিডিওর মানে কি কার্যপ্রণালী বিধি, রুলস অফ প্রসিডিওর মানে হচ্ছে কার্যপ্রণালী বিধি। এই কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ফাইন্যান্স অ্যান্ড স্টাফ কমিটি পণ্ডিত জওহরলাল নেহেরু, তাহলে ফাইন্যান্স অ্যান্ড স্টাফ কমিটির চেয়ারম্যান ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। অ্যাডহক কমিটি অন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, তাহলে ন্যাশনাল ফ্ল্যাগের অ্যাডহক কমিটি ছিল পণ্ডিত জওহরলাল নেহেরু। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান ছিল পণ্ডিত জওহরলাল নেহেরু। ইউনিয়ন পাওয়ার কমিটি, তাহলে ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যানও পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন। স্টেট কমিটির চেয়ারম্যান ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল,
ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। কমিটি অন দ্য ফাংশনস অব দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এর চেয়ারম্যান ছিলেন জি.ভি. মাভলাঙ্কার। তাহলে গণপরিষদের কার্যাবলী সংক্রান্ত কমিটি এর চেয়ারম্যান ছিলেন জি.ভি. মাভলাঙ্কার। ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি এর চেয়ারম্যান ছিলেন জে.বি. কৃপালানি। ফান্ডামেন্টাল রাইটস মানে হচ্ছে মৌলিক অধিকার, তাহলে মৌলিক অধিকারের উপকমিটির চেয়ারম্যান ছিলেন জে.বি. কৃপালানি। Point number 35. It took 2 years, 11 months and 18 days for the Constituent Assembly to finalize the Constitution. তাহলে এটা সময় নিয়েছিল 2 বছর 11 মাস এবং 18 দিন। তাহলে এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে হচ্ছে গণপরিষদ। তাহলে গণপরিষদের সময় লেগেছিল প্রায় 2 বছর 11 মাস এবং 18 দিন টু ফাইনালাইজ দ্য কনস্টিটিউশন মানে ভারতীয় সংবিধান গঠনে। তাহলে এবার দেখে নেওয়া যাক ভারতীয় সংবিধানের বিভিন্ন অংশগুলি কোন কোন দেশ থেকে নেওয়া হয়েছিল। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক কনস্টিটিউশন অফ ব্রিটেন। তাহলে ব্রিটেনের কনস্টিটিউশন থেকে কি কি নেওয়া হয়েছিল। ল মেকিং প্রসিডিওর্স, ল মেকিং প্রসিডিওর্স মানে আইন প্রণয়নের পদ্ধতি। রুলস অফ ল, রুলস অফ ল মানে হচ্ছে আইনের নিয়ম। সিঙ্গেল সিটিজেনশিপ মানে হচ্ছে একক নাগরিকত্ব। বাইক্যামেরাল পার্লামেন্টারি সিস্টেম, বাইক্যামেরাল পার্লামেন্টারি সিস্টেম মানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা। আর হচ্ছে অফিস অফ সিএজি, সিএজির ফুল ফর্ম হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। তাহলে কন্ট্রোলার এবং অডিটর জেনারেলের অফিস সম্পর্কে নেওয়া হয়েছিল। কনস্টিটিউশন অফ দ্য ইউএসএ, তাহলে ইউএসএ থেকে কি কি নেওয়া হয়েছিল। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি মানে কি বিচার বিভাগের স্বাধীনতা। জুডিশিয়াল রিভিউ, জুডিশিয়াল রিভিউ মানে বিচার বিভাগীয় পর্যালোচনা। ফান্ডামেন্টাল রাইটস মানে হচ্ছে মৌলিক অধিকার। রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজেস মানে হচ্ছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারকদের অপসারণ পদ্ধতি। প্রিএম্বলস অ্যান্ড ফাংশনস অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট, তাহলে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির তাদের কার্যাবলী এবং তাদের প্রস্তাবনা। কনস্টিটিউশন অফ কানাডা, কানাডার কনস্টিটিউশন থেকে কি কি নেওয়া হয়েছিল। টু প্রোভাইড রেসিডিউয়ারি পাওয়ার্স টু দ্য সেন্টার, রেসিডিউয়ারি মানে হচ্ছে অবশিষ্ট, তাহলে কেন্দ্রকে অবশিষ্ট ক্ষমতা দেওয়া। সুপ্রিম কোর্টস অ্যাডভাইসরি জুরিসডিকশন মানে সুপ্রিম কোর্টের উপদেষ্টার আইনত অধিকার। কনস্টিটিউশন অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে কি কি নেওয়া হয়েছিল। ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি মানে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। মেথড অফ প্রেসিডেন্সিয়াল ইলেকশনস মানে রাষ্ট্রপতির ইলেকশনের পদ্ধতি। অ্যান্ড দ্য নমিনেশন অফ মেম্বার্স টু রাজ্যসভা বাই দ্য প্রেসিডেন্ট, তাহলে রাজ্যসভায় রাষ্ট্রপতির দ্বারা যে সমস্ত সদস্যদের নিয়োগ করা হয় সেই পদ্ধতি। কনস্টিটিউশন অফ জার্মানি, জার্মানির সংবিধান থেকে কি নেওয়া হয়েছিল। প্রভিশনস কনসার্নিং দ্য সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি, তাহলে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত করা, এই বৈশিষ্ট্যটা নেওয়া হয়েছিল জার্মানির সংবিধান থেকে। কনস্টিটিউশন অফ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে আইডিয়া অফ দ্য কনকারেন্ট লিস্ট, কনকারেন্ট মানে হচ্ছে সময়ের তালিকা। ট্রেড অ্যান্ড কমার্স প্রভিশনস মানে ব্যবসা এবং বাণিজ্যের বিধান। কনস্টিটিউশন অফ সাউথ আফ্রিকা, তাহলে সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে কি কি নেওয়া হয়েছে। অ্যামেন্ডমেন্ট উইথ 2/3 মেজরিটি ইন পার্লামেন্ট অ্যান্ড ইলেকশন অব দ্য মেম্বার্স অব দ্য রাজ্যসভা, তাহলে সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে সংশোধনী সেটা নেওয়া হয়েছে সাউথ আফ্রিকার থেকে, এবং রাজ্যসভায় সদস্যদের নির্বাচনের পদ্ধতি এটা নেওয়া হয়েছিল সাউথ আফ্রিকার থেকে। কনস্টিটিউশন অফ ফ্রান্স, তাহলে ফ্রান্স থেকে কি কি নেওয়া হয়েছে। রিপাবলিকান সিস্টেম, ইকুয়ালিটি মানে সমতা এবং ফ্র্যাটার্নিটি মানে ভ্রাতৃত্ব। কনস্টিটিউশন অফ ফর্মার ইউএসএসআর, তাহলে সোভিয়েত ইউনিয়ন থেকে কি কি নেওয়া হয়েছিল। ফান্ডামেন্টাল ডিউটিস মানে হচ্ছে মৌলিক কর্তব্য। পয়েন্ট নাম্বার 37, দেয়ার ওয়ার 7 মেম্বার্স ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি, তাহলে কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির সময় 7 জন মেম্বার ছিল। দ্য ডিক্লারেশন দ্যাট ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল ওয়াজ মেড বাই অ্যাব্রাহাম লিঙ্কন, তাহলে অ্যাব্রাহাম লিঙ্কনের যে ডিক্লারেশনটা যেটা হলো ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল,
এটা বলেছিল অ্যাব্রাহাম লিঙ্কন। পয়েন্ট নাম্বার 39, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ পার্টলি রিগিড পার্টলি ফ্লেক্সিবল। তাহলে আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধানটা কিছুটা নমনীয় আর কিছুটা অনমনীয়। পয়েন্ট 40, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ সুপ্রিম ইন ইন্ডিয়ান পলিটি। তাহলে ভারতীয় সংবিধান ভারতীয় রাজনীতির মধ্যে সর্বোচ্চ স্থানে আছে। তো আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারো।